আপনি কি আর্থিক সমস্যার কারণে লোনে জর্জরিত? আপনিও কি ব্যাংক থেকে অথবা পার্সোনাল লোন নিয়েছেন, চড়া সুদে কিন্তু এখনো শোধ দিতে পারছেন না? এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনার কাছে। এই প্রথমবার নিঃশুল্ক ঋণমুক্ত ভারত অভিযান আপনাদের জন্য নিয়ে যেতে এক দুর্দান্ত সুযোগ। এই সংস্থা আপনার ঘরের লোনকে করে দেয় অনেকটাই সহজলভ্য এবং আরবিআই এর সমস্ত নিয়ম কানুন আপনাদের একেবারেই বিনামূল্যে শেখানোর ট্রেনিংও দেয়। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি। তার নিজস্ব আই কার্ড থাকতে হবে, এইগুলো নিয়ে তবেই সে যেতে পারবে। এটা একটা করেছে সার্কুলার, প্লাস হেল্পলাইন করেছে একটা, প্লাস এতদিন অবধি রিজার্ভ ব্যাংকে কমপ্লেন করা যেত না। আমরা এইভাবে চিঠি আমি বলতে চাইছি, মানুষ আপনার কাছে আসবে কেন? মানুষ আসবে এই কারণে কেন? এগুলো তো গাইডলাইন আছে, অনলাইনে দেখতে পাচ্ছে, মোবাইলে দেখতে পাচ্ছে। আপনার কাছে মানুষ আসবে কি বেনিফিট পাবে, কি সহযোগিতা দিতে পারবেন, সেই কারণে তো আসবে যে আপনি একটা সংস্থা খুলেছেন। মানুষ আসবে যে আপনি কি বেনিফিটটা দিতে পারবেন, নিশ্চয়ই এটা কি দিতে পারবেন সেটা একটু। হ্যাঁ, আমরা যেটা দিতে পারছি সেটা হচ্ছে এই যে জনতার দরবার আপনি দেখছেন, এখানে মানুষ আসছে, যারা পরেশান হয়ে আসছে। আপনাকে আমি নাম ধরে ধরে দেখিয়ে দেবো, আমাদের কাছে লিস্ট আছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা এরকম কেন্দ্র খুলে দিয়েছি এবং সেখানে প্রত্যেক দিন হাজার হাজার লোক আসছে, তারা ফর্ম ফিল আপ করছে। আরবিআই রুলগুলো সাধারণ মানুষ কিন্তু জানে না। আজকে আমি একটা সামান্য কথা বলছি, এই যে এই ম্যাডামের কথা বলছি, ওনারা জানেন না যে ওনারা একজনের কাছ থেকে প্রাইভেট লোন নিয়েছেন। সে প্রত্যেক সপ্তাহে 30% ইন্টারেস্ট নিত, প্রত্যেক সপ্তাহে, মাসে 120% ইন্টারেস্ট। এবং রাত্রি 12টার সময় ওনার বাড়িতে এসে দরজায় লাথি মেরে টাকা নিয়ে যেত। সেটা কিন্তু নেওয়া বন্ধ হয়ে গেছে। উনি যেদিন আমাদের এখানে এসেছেন, ফর্ম ফিল আপ করেছেন এবং পরের দিন উনি গিয়ে ওটা দেখিয়েছেন যে আমি ঋণমুক্ত ভারত অভিযানে যুক্ত হয়েছি এবং আপনার যদি আমার বাড়িতে এসে ঝামেলা করেন তাহলে আমি ওনারা আরবিআই আপনার এগেনস্টে কমপ্লেন হবে। এবং শুধু তাই নয়, আপনার কিন্তু কোনো লাইসেন্স নেই, আপনি যে এই টাকাটা খাটাচ্ছেন। আর 30% রিজার্ভ ব্যাংকের রুল আছে, আপনি মাসে বেশি হলে 2%, ইয়ারলি 24%-এর বেশি আপনি ইন্টারেস্ট ক্লেম করতে পারেন না কারো কাছ থেকে। প্লাস আপনার কাছে লাইসেন্স থাকতে হবে। আর যদি লাইসেন্স না থাকে, আপনি যদি সুদে টাকা খাটান, চড়া সুদে, তাহলে রিজার্ভ ব্যাংকে কমপ্লেন করলে রিজার্ভ ব্যাংক থেকে এসে আপনাকে তো জেল করবেই, নন বেলেবল সেকশন দেবে এবং আপনার ওই টাকার রিসোর্সেস আপনি যদি দেখাতে না পারেন, আপনার ওই টাকা সব বাজেয়াপ্ত হয়ে যাবে। তো এইগুলো রুলগুলো কেউ জানতো না, ওনারা জেনেছেন, ওনারা বেনিফিটেড হয়েছেন, ওনারা সেই জন্য আসছেন। তখন আমাদের মনে হয়েছে যে লকডাউনটা তো সরকার ডিক্লেয়ার করেছিল এবং লকডাউনটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট লকডাউনটাকে অবৈধ বলেছে। তাহলে লকডাউনের জাস্টিফিকেশন নিয়ে তখন প্রশ্ন আসলো যে লকডাউনটা সরকার করলো, অথচ এই লকডাউনের এফেক্ট হিসাবে প্রচুর লোক সুইসাইড করছে। তো এটা তো নিশ্চয়ই একটা আমাদের সমাজের, আমাদের যারা আছি আমাদের সমাজের মধ্যে, তাদের কাছে এটা তো তার পরিবার এবং তার আশেপাশে আত্মীয় স্বজন, তাদের পক্ষে তো খুবই এটা একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটছে। তার দায় তো সরকারকে তো নিতেই হবে। তার জন্য আমরা তখন এই ঋণমুক্ত ভারত অভিযান এবং ধর্মীয় একতা ট্রাস্টের ব্যানারে আমরা অর্থমন্ত্রীর কাছে যাই এবং আমাদের টিম গিয়ে অর্থমন্ত্রীর কাছে আমরা এই সমস্যাটা বলি যে এরকম সরকার তো লকডাউনটা ডিক্লেয়ার করেছিল, তাহলে এই যে সুইসাইডগুলো হচ্ছে, লোন দিতে পারছে না, ইএমআই দিতে পারছে না, এর দায় সরকারকে নিতে হবে। কারণ সরকার অলরেডি সেই মুহূর্তে প্রত্যেক বছর পুঁজিপতি বড় বড় বিজনেসম্যানদের লক্ষ হাজার কোটি টাকা ঋণ মাফ করে দেয়। তাহলে সাধারণ মানুষের 10,000, 20,000, 1 লাখ, 5 লাখ ঋণ কেন মাফ হবে না? তো আমরা সরকারের কাছে যখন আমরা গেলাম নির্মলা সীতারামনের দপ্তরে, তখন উনি বললেন যে না, ওনারা অ্যাপ্লাই করেছে, তাই ওনাদের ব্যাপারটা গভর্নমেন্ট দেখছে। সাধারণ মানুষ যদি অ্যাপ্লাই করে নিশ্চয়ই দেখবে। তখন আমরা বলেছিলাম যে তাহলে সাধারণ মানুষকে অ্যাপ্লাই করার জন্য আপনারা সুযোগ করে দিন। বললো আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। তখন আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাপ্লাই করাচ্ছি এবং আমরা এগুলো জমা করাচ্ছি বলে আমরা আজ থেকে 2 বছর আগে আমরা অনলাইনে একটা ফরম্যাট করি। আপনারা সবাই জানেন যে জাল ঋণ, আপনাদের এটা কি অল ইন্ডিয়া বেসিস না কোনো স্টেট বেসিস? না, অল ইন্ডিয়া বেসিস। আমাদের দিল্লিতে আমাদের হেড অফিস আছে, মালবিয়া নগরে।
ওখানে আমাদের সেন্ট্রাল কমিটি আছে, ওখান থেকেই টোটালটা অপারেট হয় এবং প্রত্যেক মাসের 7 তারিখে যে এই যে অনলাইনে যে ফর্মগুলো ফিল আপ করা হয় সেই 7 তারিখে সেগুলো প্রিন্ট আউট হয়ে প্রত্যেক মাসের 7 তারিখে গভর্নরের কাছে গিয়ে জমা হয়। 2 বছর ধরে আপনারা বলছেন করছেন, 2 বছরের মধ্যে কত লোক ঋণ থেকে ঋণ যে ফিল আপ হচ্ছিল সেটাকে সমাধান করতে পেরেছে? 2 বছরের মধ্যে ঋণ মাফ করার দায়িত্ব হচ্ছে সরকারের, আমাদের নয়। কারণ আদানি আম্বানির যদি ঋণ সরকার যদি মাফ করে তাহলে সাধারণ মানুষের 10,000 20,000 টাকা সরকারই মাফ করবে। এবং সরকারের আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা থার্ড পার্টি হিসেবে কাজ করছি। সরকার যেহেতু দায়িত্ব নেয়নি অ্যাপ্লিকেশন নেওয়ার, আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করিয়ে প্রত্যেক মাসে আমরা সরকারের কাছে অ্যাপ্লিকেশনগুলো জমা করেছি। আজ অবধি 18 লক্ষ অ্যাপ্লিকেশন আমরা সরকারের ঘরে জমা করে দিয়েছি। যার বেনিফিট কি কিছু পেয়েছে সরকার? এখনও পর্যন্ত তার কোনো বেনিফিট সাধারণ মানুষকে দেয়নি। তবে হ্যাঁ, দেয়নি বললে ভুল করব, আমাদের এই 18 লক্ষ আবেদন যেদিন থেকে পড়া শুরু হলো, প্রথম মাস থেকে, আজ থেকে 2 বছর আগের কথা বলছি, যখন প্রথম আমরা নিয়ে গেছিলাম প্রায় 20,000 আবেদন, তখন থেকে সরকারের রিজার্ভ ব্যাংকের তাদের কিছু অফিস অর্ডার যেগুলো হয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের ফেভারে হয়েছে। কারণ বলছি, রিজার্ভ ব্যাংক এই যে রিকভারি এজেন্টরা এসে মানুষকে পরেশান করছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করছে, এইগুলো যাতে না করে কিছু গাইডলাইন রিজার্ভ ব্যাংক সার্কুলার বার করে প্রত্যেক ব্রাঞ্চে ব্রাঞ্চে পাঠিয়েছে, যাতে আছে যে কেউ যদি লোন নেয় তাহলে সেই সংস্থার থেকে যদি রিকভারি এজেন্ট তার বাড়িতে যায় তাকে অবশ্যই ডেপ্ট রিকভারি সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে, তার আই কার্ড থাকতে হবে, তাকে যেতে হবে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, সে বাড়ির ভেতরে ঢুকতে পারবে না, সে বাড়ির বাইরে 5 মিনিটের বেশি থাকতে পারবে না, তাকে মহিলা হলে ম্যাডাম, পুরুষ হলে স্যার বলে সম্বোধন করে বলতে হবে, সে রিকোয়েস্ট করতে পারে এবং তার কাছে অথরাইজেশন লেটার থাকতে হবে সে কোন ব্যাংকের বা কোন সংস্থার তরফ থেকে গেছে এবং সে যে ওই সংস্থার তরফ থেকে তাকে অথরাইজ করেছে কেউ, ব্যাংকের ম্যানেজার, যে তার ওই রিকভারি রিজার্ভ ব্যাংকের রুলেই আছে রিস্ট্রাকচার করাতে পারে। ধরুন আপনি যখন লোনটা নিয়েছিলেন তখন আপনার ইনকাম যা ছিল, ধরুন লকডাউনের আগে, তখন আপনার ইনকাম যা ছিল সেই হিসাবে আপনার ইএমআইটা আপনি সেট করেছিলেন। আপনার লকডাউনের পরে আপনার ইনকামটা কমে গেছে, তার জন্য রিজার্ভ ব্যাংকের রুল আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন ব্যাংকের কাছে বা এফডিএফসি কোম্পানির কাছে যে আমি আমার লোনটাকে রিস্ট্রাকচার করতে চাই। রিস্ট্রাকচার হলে আপনি যতটা পারবেন তার উপর ওরা একটা রিস্ট্রাকচার করে দেবে, সেক্ষেত্রে আপনার ইএমআইটা কমে যাবে কিন্তু আপনার স্প্যানটা বেড়ে যাবে। এটা নিয়ম আছে আরবিআই। আচ্ছা, আপনাকে শেষ যেটা প্রশ্ন করবো, যেটা আপনি আপনার কাছে আসতে গেলে কিভাবে আসবে, কোনো ফোন নাম্বার, কোনো মেল আইডি? আমাদের কাছে আসতে গেলে আপনাকে বলে দিই, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের নিঃশুল্ক ঋণমুক্ত কেন্দ্র খোলা হয়েছে প্রত্যেকটা জেলায়। আমাদের সাথে যদি যোগাযোগ করেন সেটা আপনারা করে আপনি যদি সেই জেলার যেতে চান সেখানেও যেতে পারেন। আর এটা আমাদের কলকাতায়, আমাদের এটা মূল সেন্টার ওয়েস্ট বেঙ্গলের দমদমে, একদম স্টেশনের পাশে, দমদম স্টেশন থেকে 3-4 মিনিটের রাস্তা। এখানে আপনার 3 নম্বর বিপিন গাঙ্গুলি রোড, বাসন্তী অ্যাপার্টমেন্ট। এখানে আমাদের প্রত্যেক শনিবার আমরা জনতার দরবার বসাই। এখানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা কেন্দ্র খুলেছেন, যাদের কাছে সিরিয়াস কেস আছে, ওনারা সেগুলোকে নিয়ে আসেন। এখানে আমরা তাদের লিগ্যাল সাপোর্ট থেকে আরম্ভ করে কাউন্সেলিং থেকে আরম্ভ করে সব রকমের সাপোর্ট আমরা দিই। এবার এই কেন্দ্রেও আসতে পারেন, অথবা আমাদের এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 907338000904। এটা আমাদের হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসতে পারেন, অথবা যে কোনো সেন্টারে যেতে পারেন। এর পাশাপাশি আরেকটা কথা বলে দিই, আপনারা যারা লোনে জর্জরিত তাদের জন্য আমাদের একটা ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, যেটা আমাদের ইনস্টিটিউটে দিল্লিতে আমরা এই ট্রেনিংটা লোন সে নিকালনে কে লিয়ে 20 তরিকা বলে একটা 1.5 ঘন্টার ট্রেনিং আছে। ওটা আমরা 50,000 টাকা প্লাস জিএসটি দিয়ে, যেটা আমরা ইনস্টিটিউটে এতদিন পর্যন্ত প্রফেশনালদের করাতাম, সেটাকে আমরা পুরো ফ্রি করে দিয়েছি। ওটা ইউটিউবে আমরা এমনি ছেড়ে দিয়েছি, আপনি গিয়ে যদি ইউটিউবে সার্চ করেন
লোন সে নিকালনে কা 20 তরিকা দিলে ওই ট্রেনিংটা আপনি ফ্রি নিয়ে নিতে পারবেন। ওই ট্রেনিংটা যদি কেউ নেয় তাহলে লোন থেকে কি করে আস্তে আস্তে বেরিয়ে আসা যায় ওখানে টেকনিকগুলো দেওয়া আছে। আমি বলবো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যারা লোনে জর্জরিত তারা ওই ট্রেনিংটা অন্তত একবার বাড়িতে বসে আপনার যদি মোবাইল বা ল্যাপটপ দিয়ে একবার নিয়ে নেন তাহলে দেখবেন আপনি অনেক অনেক উপকৃত হবেন। ওনার কেসটা হচ্ছে 60 কোটি টাকা, 7 করোড়ের ট্রানজ্যাকশান করছেন, কিন্তু ওনার সমস্যা হচ্ছে উনি ব্যাংকে থেকে একটা লোন নিয়েছিলেন। লোনের টাকাটা ঠিকমতো সময় পরিশোধ করতে পারেনি বলে ওনার নিয়ম হচ্ছে সারফেসি অ্যাক্ট 13(2) আসবে না, ফার্স্টে এনপিএ হবে, তার 2 মাস পরে সারফেসি অ্যাক্ট 13(2), তারপরে 1 মাস পরে সারফেসি অ্যাক্ট 13(4) আসবে, তারপরে তাও না দিতে পারলে তখন ডিএম অর্ডার নিয়ে বাড়িটা নিতে পারে। ওনার কিন্তু 13(4) আসার পরেই ডিএম অর্ডার নিয়ে চলে এসেছে, মানে 13(4) আসেইনি, 13(2) পরেই ডিএম অর্ডার নিয়ে এসে সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে এসে বাড়িটাকে দখল করে নিয়েছে। ব্যাংক ম্যানেজারের উদ্দেশ্য কি থাকে জানেন? এখানে আমাদের কাছে প্রচুর কেস এসেছে, ওই বাড়িটা ব্যাংক ম্যানেজারের সহযোগিতায় কম পয়সায় বিক্রি করে দেয়। আর এই লোকটার ক্ষেত্রে তাই হয়েছে, এখানেও কিন্তু একটা মিডলম্যান কাজ করে। হ্যাঁ, এইবার সেই ভদ্রলোক সে হচ্ছে এসসি কমিউনিটিতে থাকে, এসসি কমিশনারকে জানিয়েছে, ডিএমকে অন্তত 10 বার চিঠি দিয়েছে, আচ্ছা এসপিকে চিঠি দিয়েছে। বাড়িটা যেহেতু চলে গেছে বিভিন্নভাবে বাড়ি ঢোকার চেষ্টা করছে, যেহেতু এটা বেআইনি এবং ওনার কেস চলছিল ডিআরটিতে, যখনই 13(2) ওনার হয়েছে না তখনই উনি ডিআরটিতে গেছে, ডিআরটিতে কেস চলছে, সে মতো অবস্থায় বাড়িটা নিয়ে গেছে। এবং আগে যিনি ডিএম, যে ডিএমের পারমিশনে এটা হয়েছে, সেই ডিএম কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে, আমার এটা জানতাম না যে এটা ডিআরটিতে কেস চলছে, তা সত্ত্বেও বাড়িটা পাচ্ছে না। বলুন, এই সব বিজনেসম্যান যদি এইভাবে হেনস্থা হয় তারা কি করে বিজনেস করবে? একটা বিজনেসম্যান যেমন বড় বড় শিল্পপতিরা বহু লোকের চাকরি দেয়, তেমন একটা বিজনেসম্যান উনিও চাকরি দেন, কিন্তু কর্মসংস্থান তৈরি করে, সমাজের প্রতি সরকারকে ট্যাক্স দেয়। এনার কাছে 10 জন ছেলেরা কাজ করছিল, তো 10 জন ছেলে মানে 10টা ফ্যামিলি উনি চালাচ্ছিলেন, ওনার কাছেও সেটা ঠিক আছে। তো এরকম আমাদের কাছে বহু লোক আছে, যেমন হাতিবাগানে একজন আছে, ওনার 3.5 কোটি টাকার ট্রানজ্যাকশান, ভদ্রলোক হার্ট অ্যাটাক করেছে ইদানিং, এই ভদ্রলোকের 7 কোটি টাকার ট্রানজ্যাকশান, এনার কাছে 25 জন লোক এখনও বাস করছে, কিন্তু তিনি কি করছেন, এই 25 জন লোককে নিজের পকেট থেকে পয়সা দিয়ে স্যালারি দিচ্ছেন, দোকান বন্ধ হয়ে রয়েছে, উনি একটা ভাড়া বাড়িতে রয়েছেন। বলুন এই প্যাথেটিক। এই সময়টায় সরকারের উচিত না যে বড় বড় শিল্পপতিদের যদি লক্ষ কোটি টাকা মুকুব করা হয় তাহলে এনাদের কেন সুযোগ দেওয়া হবে না? একই দেশে একই জায়গায় এক একজনের এক এক নিয়ম কেন হবে? দিল্লির রামলীলা ময়দানে আমরা বলেছিলাম আমরা একটা প্রতিবাদ সভা করব, তো ওই দিল্লির রামলীলা ময়দানে 8ই আগস্ট 5 লক্ষ লোক এসেছিল, বিভিন্ন রাজ্য থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকেও গেছিল। আমরা কিন্তু কাউকে আসা যাওয়ার ভাড়া থাকা ফাঁকার কোনো কিছু দিইনি। মানুষ আমাদের সাথে যারা জুড়েছে তারা প্রত্যেকেই কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর আমাদের কাছে এসছে, তাতেও তারা ধার করে হলেও গেছিল। কিন্তু 5 লাখ লোক দিল্লির রামলীলা ময়দানে ওই দিন আমাদের গেছিল 8ই আগস্ট 2023। আচ্ছা, সর্বশেষ আরেকটা প্রশ্ন করি দিদিকে, যে মানুষকে এই লোন নেওয়ার আগে কি সচেতন হওয়া উচিত, সে কি বার্তা দেবেন মানুষকে? দেখুন, লোন ততটাই নেবেন যতটা আপনার প্রয়োজন হবে, অযথা লোন নেবেন না। আর লোন নিলেও লোনের নেওয়ার আগে আপনার রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আপনাকে জানতে হবে, আরবিআই কি বলছে সেটা জানতে হবে। আপনাদের পক্ষে জানা সম্ভব না হলে আমাদের হেড অফিস, বেঙ্গলের হেড অফিস হচ্ছে দমদমে, আপনারা আসুন, সেখানে আমরা রেগুলার প্রত্যেক শনিবারে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, এবং যারা এই ট্রেনিংয়ে উপস্থিত থাকছেন তারা কিন্তু উপকৃত হচ্ছেন। আর আরেকটা কথা বলবো যে আমরা কিন্তু কোনো কালারের কাছে যাচ্ছি না, এখনও পর্যন্ত আমরা চেষ্টা করছি, আমরা প্রত্যেক সাংসদকে চিঠি দিয়েছিলাম যে আপনাদের একটা প্রাইভেট মেম্বারশিপ বিল হয়, সেই বিলটাকে পাশ করান, সংসদে গিয়ে কথা বলুন, বলে যদি সরকারের পক্ষে সম্ভব হয় এটাকে মাফ করে দিতে। সরকারকে আমরা বলেছিলাম যে আপনাদের তহবিল থেকে একটা পয়সা দিতে হবে না, আমরা কিছু ট্রিক দিতে পারি, সেটা দিলে আমরা কিন্তু সমস্যা নিয়ে কথা বলি না, আমরা সমাধান নিয়েও কথা বলি। তো সমাধান কী ছিল সেটাও আমরা বলেছিলাম যে আপনি এইভাবে গিয়ে কথা বলুন, তাতে হয়ে যাবে। আমি একটা সমাধানের কথা বলছি, আমাদের প্রচুর পরিমাণে ফান্ড পড়ে আছে, সেটা আনক্লেমড ফান্ড, সেই ফান্ডটা থেকেও কিন্তু আমাদের লোন মুকুব হতে পারে।
বিশেষজ্ঞরা বলছে যে সেই ফান্ডটা নাকি সমাজে বা দেশের উন্নতির জন্য লাগবে। এটা কি উন্নয়ন নয়? একটা মানুষকে জীবন বাঁচানো, একটা মানুষের বিজনেসটাকে ফিরিয়ে দেওয়া, সেটা কি উন্নয়ন নয়? তো আমরা সেটাও বলেছি। এবং তখন কিন্তু কোনো সাংসদ এবং এভরিওয়ান সাংসদের কাছে আমাদের দিল্লি থেকে চিঠি গিয়েছিল, কোনো সাংসদ কিন্তু তাতে ভ্রুক্ষেপ করেনি। অনেক বিজেপির ভক্তরা বলছেন যে আমরা বিজেপি বিরোধী। দেখুন, আমরা বিজেপি বিরোধী নয়, বিজেপিকেও আমরা চাই করুক, আরও 10 বছর রাজত্ব করুক, কিন্তু লোন যদি মুক্ত করে আমরা তাকে ভোট দিয়ে দেব। দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, দিদি মুকুব করে দিক। সিপিএম আসুক, আবার সিপিএম আসলে আমাদের ক্ষতি নেই, সিপিএম তো ভালো কাজ করছিল, আবারও করুক, আবারও সুযোগ দেব আমরা। আমাদের লোনটা মুকুব করুক, শুধু করে মানুষকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করুক। সুস্থভাবে বাঁচলে আমি শুধু না, আমাদের পুরো টিম, আমাদের পুরো ইন্ডিয়া সাপোর্ট করবে। আসছে পুরুষরা বেশি আসছে, ঋণগ্রস্ত যারা আছে, যারা ঋণ দিতে পারছে না, না মহিলারা বেশি আসছে? না, এখানে সবাই আসছেন, মহিলারাও আসছেন, পুরুষরাও আসছেন, এবং অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও আসছেন। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ইনি সঞ্জয় বাবুর 2 কোটি টাকার ট্রানজাকশান ছিল এভরি ইয়ারে। এটা হচ্ছে লকডাউনের সময়, লকডাউনের আগের কথা বলছি। লকডাউনের পরে এনার বিজনেস পুরো স্টাক হয়ে যায়। আজ এমন অবস্থা যে বাড়িটাও চলে যেতে বসেছে, এবং টেনশনে ওনার ক্যান্সারও হয়ে গেছে। ঠিক আছে, ওনাকে আমরা যতটা পারছি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, যেখান থেকে হোক। একে তো হচ্ছে একটা বাড়িতে যদি একজন পুরুষ মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে বাড়ির সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চার পড়াশোনা, তারপরে হচ্ছে ফ্যামিলি চালানো, আর তারপরে হচ্ছে লোনের বোঝা। তো এরকম করে তারপরে এই দিদিরা আছেন, এনারা গ্রুপ লোন, যেটা আমাদের বেঙ্গলে সব থেকে বেশি হচ্ছে গ্রুপ লোনে মহিলাদের ইনকাম না দেখে ব্যাংকগুলো তাদের নিজস্ব বিজনেস করার জন্য লোনগুলো দিচ্ছে। এবং লোন দেওয়ার পরে কিভাবে আদায় করছে? প্রত্যেক সপ্তাহে, যেটা কোনো মহিলার পক্ষে দেওয়া সম্ভব না। মাসে যদি একবার করে নেয় তাহলে হয়তো ওনারা যে কোনোভাবে টাকা নিয়ে দিতে পারেন, কিন্তু সেটা না করে প্রত্যেক সপ্তাহে দিয়ে ওনাদের একটা মানসিক চাপে রাখা হচ্ছে। আর এই চাপের জন্য অনেকে সুইসাইড করছে, অনেকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তো এই গ্রুপ লোনের যে কথাটা আপনি বলছেন, এটা তো লকডাউনের মধ্যে যে ছিল, যে লকডাউনের মধ্যেও দেওয়া যাবে, কিন্তু অনেকের আছে বিভিন্ন জায়গায় কাজ চলে যাওয়ার কারণে লকডাউনের মধ্যে অনেকে দিতে পারেনি। কিন্তু যখন লকডাউন উঠে যাওয়ার পরে যখন তাদের থেকে, আমি বিশেষত একটা ব্যাংকের নাম না নিয়েই বলছি, ওই গ্রুপ লোনটাই স্বাভাবিকভাবে সকলে নিয়ে থাকে। ওটা লকডাউনের পরে আরও বেশি চড়া সুদে প্রত্যেকের কাছ থেকে আদায় করা হয়। এবং আর যদি কেউ না দেয়, তার পরবর্তীকালে যে সকল লোনটা নেবে, 1 লাখ নিক, 2 লাখ নিক, তার থেকে সেটা ইন্টারেস্টের আরও বেশি থেকে তাকে প্রসেসিং চার্জ বলে বিভিন্ন সার্ভিস চার্জেস বলে কেটে নেওয়া হয়। তো এটার জন্য কি আপনার কোনো রুলস? হ্যাঁ, আমরা এটা আরবিআইতে লিখেছিলাম, এবং হয়তো আমাদের জন্য বা কোনো কারণবশত আরবিআই এটাকে দেখেছেন। আরবিআই যেটা করেছে যে 1 জানুয়ারি 2024 কোনো রকম পেনাল্টি চার্জ করতে পারবে না। আগে যেটা হতো যে একটা যদি ইএমআই ফেল হতো, পরের ইএমআইতে আগের মাসের একটা পেনাল্টি চার্জ করা হতো, এটা কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। আর কিন্তু নিচ্ছে কেন? মানুষ সচেতন নয়, মানুষকে আমরা সচেতন কি করে করবো? আপনি অনলাইনে পেমেন্ট করছেন, পেমেন্ট করলে দেখা যাচ্ছে আপনার বিগত মাসে যদি আপনি কোনো কারণে ফেল করেন, তারপরে কিন্তু যখন অনলাইনে পেমেন্টটা দেখা যাচ্ছে তার জন্য 300 টাকা ফাইন। 300 টাকা নিয়ে কিন্তু নাহলে কিন্তু নিচ্ছে না। আপনি যখন আপনার অরিজিনাল যে পেটা করার কথা সেটাকে না নিয়ে ওর সাথে কিন্তু ইনক্লুড করে ইয়েটা আসছে, তারপরে কিন্তু সেটা পেমেন্ট করতে হচ্ছে। এবার আমরা কি করছি? তার জন্য চিঠি করছি ব্যাংকের ম্যানেজারকে করছি, এবার কমিয়ে দিচ্ছে। যদি না শুনছে, অনেক সময় ব্যাংক শোনে না। কারণ কেন শোনে না? কারণ তাদের প্রপার ট্রেনিং নেই। যেটা হয় যে ব্যাংকে চাকরি করতে গেলে ব্যাংকে যে এজেন্ট আসবে তাদের একটা ডিআরএস সার্টিফিকেট নিতে হয়। কোথা থেকে নিতে হয়? আরবিআই থেকে নিতে হয়। কেন নিতে হয়? কেন কি ব্যাংকের যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে জানতে হয়, যে কি কি প্রসেসে করতে পারবে, কি সার্কুলেশন আসলো সেটা পড়ে তাদের গ্রাহকের সঙ্গে ব্যবহারটা করতে হবে। কিন্তু এরা করছে না। ব্যাংক কি করছে? কম পয়সায় লোক হায়ার করে নিচ্ছে, গুন্ডা হায়ার করছে, আমি বলবো এটা। কারণ বাড়িতে গিয়ে মহিলাদের সঙ্গে বিভিন্নভাবে অত্যাচার করে, সেটা আমি পরে আসছি। পরিপ্রেক্ষিতে বলি, এই যে লোনগুলো থাকে, বাড়ি বিভিন্ন লোনগুলো, এগুলো এক একটা ছোট ছোট শাখা গোষ্ঠী থাকে, একটা গ্রুপ, দুটো গ্রুপ। যখন একটা গ্রুপের কোনো একটা মানুষ যদি লোন না দিতে পারে, তখন নিয়ম থাকে যদি 6 জনের গ্রুপ হয়, তাহলে বাকি 5 জনকে অল্প কিছু টাকা দিয়ে তার লোনটা শোধ করতে হয়। এবং সেই ক্ষোভে থাকে সেই 5 জন ব্যক্তি ওই 6 নম্বর ব্যক্তির বাড়িতে গিয়ে তারাও কিন্তু
তাদের উস্কানিতে একটা ঝামেলা সৃষ্টি করে। হ্যাঁ, তো এই জন্য আমরাও দেখুন ব্যবস্থা নিচ্ছি। ডোমজুড়ে সেম একটা কেস হয়েছিল, যেটা আমার ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন। মেয়েটিকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, এবং শুধু তাই না, ওরা কোনো একটা পার্টির কালার নিয়ে ভয় দেখাচ্ছিল, তাকে মারধর করছিল, তাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না, এবং বাড়িতে তালা বন্ধ করে দিচ্ছে। ছেলে মেয়েগুলোকে বাড়ি থেকে বের করে দিয়ে তালা বন্ধ করছে। আমরা সেখানে গিয়ে প্রোটেস্ট করেছি। প্রোটেস্ট করার পরে ব্যাংক কর্তৃপক্ষ সেটা শুনেছেন, তাদেরকে টাইম দিয়েছে। ব্যাংক জানে যে আমাদের এইগুলো বেআইনি করা, কিন্তু যেহেতু আমরা মুখ খুলছি না, সচেতন হচ্ছে না মানুষ, সেই জন্য তাদের মতো করে তারা চালিয়ে যাচ্ছে। যেখানে প্রোটেস্ট করছে সেখানে কিন্তু কথা শুনছে ব্যাংক। প্রোটেস্ট করাটা দরকার, মানুষকে সচেতন হতে হবে, কোশ্চেন করতে হবে। যখনই কোশ্চেন করছে, যে এলাকায় কোশ্চেন করছে, সেখানে কিন্তু থেমে যাচ্ছে তারা। এই সাপ্তাহিক লোনগুলো যে ব্যাপার আছে, যে প্রত্যেক সপ্তাহে একটা করে লোন দেওয়ার একটা যে সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ, দিতে না পারলে কিন্তু তাদেরকে সম্বোধন করা হয় স্যার বলে। যারা টাকা নিতে আসেন তাদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। টাকা দিতে না পারলে কিন্তু স্টিল নাও দাঁড়িয়ে থাকা হয়, হেনস্থা করা হয়, বা টাকা নিয়ে তারা যাবে। ঠিক সেখানে দাঁড়িয়ে যদি গোষ্ঠী লোনের কেউ এসে আপনাদের কাছে কমপ্লেন করে, সেখানে তারা কতটা সাহায্য পাচ্ছেন আপনাদের কাছ থেকে? দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা তাদেরকে এডুকেটেড করার চেষ্টা করছি। যেমন 5 মিনিটের বেশি কারো বাড়িতে গিয়ে দাঁড়াতে পারবে না, 7টার পরে তার বাড়িতে যেতে পারবে না, স্যার বা ম্যাম বলে সম্বোধন করতে হবে। তিনি ছাড়া, তার হাজব্যান্ড ছাড়া আশেপাশে কাউকে জানানো যাবে না, ইভেন তার ভাই বা দেওরকেও জানানো যাবে না। তাহলে তার প্রেস্টিজ হ্যাম্পার হতে পারে, তিনি সুইসাইড করতে পারেন। তো এইগুলো যখন আমরা সচেতন করছি এবং বলছি, কিছু কিছু মানুষ শুনছে, যারা শুনছে না তাদের জন্য আমরা লিগাল স্টেপ নিচ্ছি। আচ্ছা, থানায় গিয়ে জানাচ্ছি। আপনারা তো শুধু সাধারণ মানুষের কথাটাই বললেন, আর এবার আমি যদি উল্টো দিকে জিজ্ঞেস করি, ধরুন অনেক মানুষ থাকে যাদের নিজেদের বিলাসিতার কারণে তারা ব্যাংক থেকে একটা ধরুন লোন নিয়ে বা ইএমআইতে তারা একটা বাইক কিনলো, এবং ইএমআইটা শোধ করলো না, এবং যখন এজেন্টরা বা ব্যাংকের থেকে লোক তার বাড়িতে যায়, বিভিন্ন সময় দেখা যায় তাদেরকে বাড়ি থেকে গালমন্দ করে বা হতে পারে অপমান করে সেই ব্যাংকের লোককে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এই সমস্ত বিষয়কে আপনাদের দেখুন, যেখানে মানে সেই একটা প্রবাদ আছে না বাংলায়, নুন আনতে পান্তা পড়ে, সেখানে বিলাসিতার কোনো জায়গা নেই। আমাদের রাজ্যে যেখানে জব নেই, যেখানে জব ক্রাইসিস, যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের পর দিন বেড়ে গেছে, বাড়িতে কাজের লোকের সংখ্যা যেখানে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সেখানে বিলাসিতার কথাটা আমি এটা মানতে পারছি না। যারা নিচ্ছে প্রয়োজনেই নিচ্ছে, আর যারা দিতে পারছে না তারা হ্যান্ডওভার করে দিচ্ছে যে আমরা দিতে পারছি না, নিয়ে নাও। আর সেখানেও গাড়ির ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, 4 হুইলার ধরুন কিনে তারা বিজনেসটা শুরু করেছিল, লকডাউনের সময় টাকা দিতে পারেনি বলে মনোটরিয়াম করে তাদের আবার এক্সট্রা টাকা চাপানো হয়েছে। এইবারে ওই গাড়ির লোনটা দিতে পারছে না, প্লাস মনোটরিয়াম লোন,